আসসালামু আলাইকুম বন্ধুরা। ২০২৬ সালে এমন একটা সায়েন্স ফিকশন সিনেমা মুক্তি পায় যাকে বলা হচ্ছে এই শতাব্দীর সেরা সিনেমাগুলোর একটা। নাম হয়তো আপনারা সকলেই জানেন, প্রজেক্ট হেল ম্যারি। তো এই গল্পে আমরা মানুষ আর এলিয়েনের মাঝে এত সুন্দর আর ইমোশনাল একটা সম্পর্ক দেখতে পাবো যা আপনাদের মাথায় ঘুরিয়ে দেবে। তো গ্যারান্টি দিতে পারি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর লাইক করতে ভুলবেন না। গল্পের শুরুতে আমরা একটা রহস্যময় পরিবেশ দেখতে পাই যার মধ্যে হঠাৎ করে একজন মানুষের চোখ খুলে যায়। দেখে মনে হচ্ছিল যেন এই লোকটা অনেক বছরের গভীর হাইবারনেশন ঘুম থেকে জেগে উঠেছে। সে খুবই বাজেভাবে ঘাবড়ে যায় আর সে কিছুতেই বুঝতে পারে না যে সে আসলে আছে কোথায়। এরপর সে যখন উপরে ওঠে তখন বাকি সকল ঘুমন্ত মানুষদেরকে দেখে সে একেবারে চমকে যায়, কারণ সে বুঝতে পারে তার সাথে সবাই মারা গেছে। সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উপরের ফ্লোরে গিয়ে চারপাশটা দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে এক ভয়ঙ্কর নীরবতায় ছেয়েছিল। মনে হচ্ছিল সে ছাড়া আর কেউই যেন জীবিত নেই। সে কোথায় আছে এটা বোঝার চেষ্টা করে, আর ঠিক তখনই তার নজর একটা বিশাল জানালার দিকে পড়ে। সে যখন বাইরে তাকায় তখন তার ভয়ে আত্মা কেঁপে ওঠে, কারণ সে গভীর মহাশূন্যে এক স্পেসশিপের ভেতরে ছিল। সেই মুহূর্তে একটা বিশাল স্পেসশিপের ভেতরে কোনো অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। এই সত্যটা জানার পরে তার অস্থিরতা আরও বেড়ে যায়। সে সাথে সাথে স্পেসশিপের ককপিটে চলে যায় এবং কম্পিউটারকে আদেশ দিয়ে বলে যে ক্যাপ্টেনের সঙ্গে আমার কথা বলিয়ে দাও। কিন্তু কম্পিউটার জবাব দিয়ে বলে যে এই স্পেসশিপে আপনি ছাড়া আর কেউই জীবিত নেই। তবে সে এই কথা শুনেও কিছুটা স্বস্তি পায়, কারণ জানালা দিয়ে বাইরে এসে সূর্য দেখতে পায় এবং সে অনুমান করে যে সে হয়তো নেপচুন গ্রহের আশেপাশে আছে। সে সাথে সাথে কম্পিউটারকে নির্দেশ দিয়ে বলে যে স্পেসশিপটা এক্ষুনি পৃথিবীর দিকে ঘুরিয়ে দাও, কিন্তু অদ্ভুতভাবে কম্পিউটার তার এই কমান্ড রিজেক্ট করে দেয়। হতাশ হয়ে সে পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠানোর কথা বলে, কিন্তু কম্পিউটারের জবাব শুনে তার রীতিমতো হুঁশ উড়ে যায়, কারণ সিগন্যালটা পৃথিবীতে পৌঁছাতে ১২ বছর সময় লাগবে। কম্পিউটারের এই কথায় তার একেবারে ভরসা হয় না, তাই সে নিজে ম্যাপ চেক করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে সে বাইরের যেই সূর্যটা দেখতে পাচ্ছে সেটা আসলে আমাদের পৃথিবীর সূর্য নয়, বরং এই স্পেসশিপটা অন্য কোনো এক সোলার সিস্টেমে পৌঁছে গেছে। সে সাথে সাথে স্পেসশিপে অবশিষ্ট ফুয়েল দিয়ে পৃথিবীতে ফিরতে কত সময় লাগবে তার একটা ক্যালকুলেশন করে ফেলে। আর এর রেজাল্টটা ছিল খুবই ভয়ঙ্কর, কারণ ওই বাকি ফুয়েল দিয়ে পৃথিবীতে পৌঁছাতে ১১৩ বছর সময় লেগে যাবে। এই সত্যটা জানার পরে সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। ঠিক তখনই তার নিজের অতীতের কিছু ঝাপসা স্মৃতি মনে পড়তে শুরু করে। আসলে তার নাম ছিল রায়ল্যান্ড গ্রেস। সে একজন সায়েন্স টিচার হবার পাশাপাশি একজন বিজ্ঞানীও ছিল। কয়েক বছর আগে নাসা সূর্যের ব্যাপারে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। তারা দেখতে পায় যে সূর্যের উপরে একটা রহস্যময় কালো আস্তরণ তৈরি হচ্ছে, যে এই আস্তরণটার নাম দেয়া হয়েছিল অ্যাস্ট্রোফেজ। আর এই জিনিসটা সূর্যের সকল এনার্জি খেয়ে ফেলছে, যার কারণে সূর্যের আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এভাবে যদি অ্যাস্ট্রোফেজ আমাদের সূর্যকে খেয়ে ফেলতে শুরু করে তাহলে আগামী ৩০ বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আর এই ঘটনার মাধ্যমে পৃথিবী থেকে প্রায় অর্ধেক মানুষ বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু গ্রেসের এখনও মনে পড়ছিল না যে সে এই স্পেসশিপে কেন রয়েছে, কারণ সে তো কোনো অ্যাস্ট্রোনট ছিলই না। তো যাই হোক, ফ্ল্যাশব্যাক থেকে আমরা আরও একটা ব্যাপার জানতে পারি যে গ্রেসের যে বিজ্ঞানীর চাকরিটা ছিল সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, সেটাও তার একটা এক্সপেরিমেন্টের জন্য। আর এই জন্য গ্রেস এখন বাচ্চাদেরকে বিজ্ঞান পড়ায়। কিন্তু একদিন সে যখন নিজের বাড়িতে ফিরছিল স্কুল থেকে, ঠিক তখনই হঠাৎ করে তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়ি থেকে বের হয়ে আসে ইভা স্ট্র্যাট, যে কিনা কোনো সাধারণ মানুষই ছিল না, বরং সে ছিল পুরো পৃথিবীর হয়ে কাজ করা একজন অথরিটি, যার সিদ্ধান্তের উপরে পুরো মানবজাতির ভবিষ্যৎ আটকে ছিল। সে সোজা গ্রেসের কাছে আসে এবং কোনো রকম ফর্মালিটি ছাড়াই গ্রেসকে বলে যে দেখো, পুরো দুনিয়া এখন এমন এক বিপদের সম্মুখীন হয়েছে যেখানে আমাদের প্রত্যেকটা সেকেন্ড অনেক মূল্যবান, আর এখন আমার তোমাকে প্রয়োজন। তুমি প্রস্তুত আছো কি নেই তাতে আমার কিছুই যায় আসে না। ইভা গ্রেসকে আরও বলে যে অ্যাস্ট্রোফেজ নামের এক অণুজীব সূর্যের পিঠে বেঁচে রয়েছে। তুমি কি জানতে চাও না এই জিনিসটা আসলে কি?
এই কথা শুনে গ্রেস এই মিশনে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তো এখানে প্রশ্ন আসতে পারে যে গ্রেসের মতো একজন সাধারণ শিক্ষককে এত বড় মিশনের জন্য কেন চুজ করা হলো। আসলে গ্রেস একটা থিওরি পাবলিশ করেছিল যেখানে তার মতে প্রাণের অস্তিত্বের জন্য সব সময় পানির দরকার পড়ে না। তার থিওরি অনুযায়ী মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে হয়তো এমনও প্রাণ থাকতে পারে যাদের বেঁচে থাকার জন্য পানির কোনো প্রয়োজন নেই। আর গ্রেস এখানে অ্যাস্ট্রোফেজের ব্যাপারে জানতে পেরে অনেক কৌতূহলী হয়ে যায়, কারণ সূর্যের পৃষ্ঠে যেখানে এত বেশি তাপ সেখানে অ্যাস্ট্রোফেজ নামের কোনো অণুজীব যদি বাঁচতে পারে তাহলে অ্যাস্ট্রোফেজ নিশ্চয়ই পানি দিয়ে তৈরি নয়, কারণ পানি থাকলে অ্যাস্ট্রোফেজ সূর্যের সারফেসে কোনোভাবেই বাঁচতে পারত না। সুতরাং তার থিওরি এখন প্রমাণিত সত্যতে পরিণত হবে এই আশাতে সে এই মিশনে জয়েন হয়ে যায়। তবে সে যখন ল্যাবে পৌঁছায় আর মাইক্রোস্কোপের নিচে অ্যাস্ট্রোফেজকে দেখে তখন সে খেয়াল করে যে এটা আসলে কোনো ব্যাকটেরিয়ার মতো নড়াচড়া করছে। তার মানে সূর্যর আলো কমিয়ে দেয়া এই জিনিসটা আসলে সম্পূর্ণভাবে জীবিত। আর গভীরভাবে সে যখন পরীক্ষা করে তখন সে এটাও বুঝতে পারে যে এটা সাধারণ কিছু নয়, বরং এটা একটা এলিয়েন সেল যেটা পানি দিয়ে তৈরি। কিন্তু এই তথ্যটা জানার পরে সকলের যেমন হুঁশ উড়ে যায় তেমনি গ্রেসও অনেক হতাশ হয়ে যায়, কারণ পানি দিয়ে তৈরি কোনো অর্গানিজম বা জীব কিভাবে সূর্যের মতো এত উত্তপ্ত জায়গাতে বেঁচে আছে এই প্রশ্নের উত্তর তাদের কারো কাছে ছিল না। এখানে ইভা তাদেরকে বলে যে আমরা এই অ্যাস্ট্রোফেজ জীবগুলোকে সূর্য থেকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের দিকে যেতে দেখেছি। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এরা শুক্র গ্রহে কেন যাচ্ছে। এরপর ইভা গ্রেসকে বলে যে তোমার কাজ শেষ, তুমি এখন বাড়িতে যেতে পারো। কিন্তু গ্রেস এখন আর এই কাজ ছেড়ে কোথাও যেতে চায় না, কারণ তার ভেতরে একটা আলাদা আগ্রহ জন্ম নিয়েছিল এই অ্যাস্ট্রোফেজকে নিয়ে আরও রিসার্চ করার জন্য। এই কথা শুনে ইভা তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে আবারও একই কাজে লাগিয়ে দেয়। এখন গ্রেসকে এটা বুঝতে হবে যে অ্যাস্ট্রোফেজ সূর্যকে ছেড়ে শুক্র গ্রহের দিকে কেন যাচ্ছে। তাই এটা প্রমাণ করার জন্য সে সিকিউরিটি অফিসার কার্লের সঙ্গে মিলে একটা বদ্ধ বক্সের ভেতরে একেবারে শুক্র গ্রহের মতো একটা পরিবেশ তৈরি করে ফেলে। সে আসলে অ্যাস্ট্রোফেজদেরকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিল যে শুক্র গ্রহের মতো পরিবেশে এই অ্যাস্ট্রোফেজগুলো কেমন আচরণ করে। তো এই এক্সপেরিমেন্টের জন্য গ্রেস তার চারপাশে পুরো অন্ধকার করে দেয়, আর ঠিক তখনই সে ওই অন্ধকারের ভেতরে অবাক করার মতো একটা জিনিস দেখতে পায়। ইভা তাকে এক্সপেরিমেন্ট করার জন্য মাত্র 3টা অ্যাস্ট্রোফেজ দিয়েছিল, কিন্তু এখন সেখানে 4টে অ্যাস্ট্রোফেজ তৈরি হয়ে গেছে। গ্রেস সাথে সাথে বুঝতে পারে যে এই অ্যাস্ট্রোফেজগুলো আসলে নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য শুক্র গ্রহের দিকে যাচ্ছে। সে তখনই ইভার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যে কিনা এই মুহূর্তে সমুদ্রের মাঝখানে একটা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারে অবস্থান করছে। তো এখন গ্রেস ইভার সঙ্গে এসে দেখা করে এবং তাকে অ্যাস্ট্রোফেজদের প্রজননের ব্যাপারে সবকিছু খুলে বলে যে অ্যাস্ট্রোফেজগুলো আসলে প্রজননের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য শুক্র গ্রহের দিকে যাচ্ছে, কারণ সেখানকার পরিবেশ তাদের প্রজননের জন্য অনেক সুইটেবল। তো এই কথা শুনে ইভা গ্রেসকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি অ্যাস্ট্রোফেজগুলোকে অনেক বড় পরিসরে বংশবৃদ্ধি করাতে পারবে? গ্রেস এই কথার উত্তর দেয় যে হ্যাঁ, এটা আমি করতে পারবো, এটা সম্ভব। এরপর ইভা তাকে বিজ্ঞানীদের একটা পুরো টিমের কাছে নিয়ে যায়, যেখানে সবাই অবাক হয়ে গিয়েছিল যে গ্রেস কিভাবে এই অ্যাস্ট্রোফেজদের বংশবৃদ্ধির উপায় এত জলদি বুঝে ফেলল। গ্রেস তাদেরকে বলে যে এই অ্যাস্ট্রোফেজগুলো আসলে নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। আর আমরা তো সবাই জানি যে শুক্র গ্রহে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এই কারণে এই অ্যাস্ট্রোফেজগুলো শুক্র গ্রহের দিকে যাচ্ছিল। সেখানে বসে থাকা একজন বিজ্ঞানী জিজ্ঞাসা করে যে আপনি কি 20 লাখ কিলো অ্যাস্ট্রোফেজ তৈরি করতে পারবেন? এই কথাটা শুনে গ্রেস চমকে ওঠে আর জিজ্ঞাসা করে, এতগুলো মানে 20 লাখ কিলো দিয়ে আমরা করবোটা কি? তখন ইভা তাকে মানবজাতির টপ সিক্রেট মিশন প্রজেক্ট হেল মেরির ব্যাপারে বিস্তারিত জানায়। সে বলে যে অ্যাস্ট্রোফেজগুলো শুধুমাত্র আমাদের সূর্যকে নয় বরং পুরো গ্যালাক্সির সকল নক্ষত্রকেই সংক্রামিত করে ফেলেছে। একটা নক্ষত্র সংক্রামিত হলে তার আশেপাশের নক্ষত্রগুলো ধীরে ধীরে সংক্রমিত হয়ে যায়। কিন্তু ইভা গ্রেসকে একটু থামিয়ে দিয়ে বলে যে তবে আমাদের গ্যালাক্সিতে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেছে। পৃথিবী থেকে প্রায় 12 আলোকবর্ষ দূরে টাউ সেটি নামের একটা নক্ষত্র এত সব সংক্রামিত নক্ষত্রের মাঝে থেকেও নিজে সংক্রমিত হয়নি। গ্রেস তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, এমনটা কেন? তখন এর উত্তর সবাই দেয় যে সেটা আমরা জানি না। ইভা এরপর বলে যে এর উত্তর খোঁজার জন্যই আমরা একটি স্পেসশিপ তৈরি করেছি। কিন্তু গ্রেস বলে যে 12 আলোকবর্ষ দূরত্ব পাড়ি দিতে তো হাজার হাজার বছর লেগে যাবে।
ইভা তাকে বলে যে না, আমরা খুবই অল্প সময়ে সেখানে পৌঁছাতে পারবো, শুধুমাত্র আমাদের এমন একটা ফুয়েল বা জ্বালানি দরকার যেটা স্পেসশিপকে প্রায় আলোর গতির কাছাকাছিতে নিয়ে যেতে পারবে। আর এই ফুয়েল হলো এই অ্যাস্ট্রোফেজ নিজে। আসলে এই অ্যাস্ট্রোফেজগুলো নিজেরাই অনেক বেশি এনার্জি উৎপন্ন করে, আর এই জন্যই তারা গ্রেসকে দিয়ে 20 লাখ কিলো অ্যাস্ট্রোফেজ তৈরি করার কথা বলেছে। তো এখন গ্রেস পুরো বিষয়টাই বুঝে ফেলে যে এই মিশনের মূল লক্ষ্য হলো টাও সিটির কাছে পৌঁছে এটা খুঁজে বের করা যে টাও সিটি নক্ষত্রটা এখনো পর্যন্ত সংক্রমিত না হওয়ার কারণটা কি, সে কিভাবে বেঁচে আছে। তো এরপর ইভা আরও জানায় যে টাও সিটি নক্ষত্রে পৌঁছানোর পরে আমাদের কাছে এতটাও ফুয়েল অবশিষ্ট থাকবে না যে আমরা আবারও পৃথিবীতে ফিরে আসতে পারবো। তাই একটা ছোট্ট প্রোবের মাধ্যমে ওখানে থেকে সমস্ত পাওয়া তথ্যগুলো পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়া হবে। ইভা এখানে একটু গম্ভীর হয়ে বলে, আর যে অ্যাস্ট্রোনটেরা এই মিশনে যাবে তারা আর কখনোই বাড়িতে ফিরে আসতে পারবে না। মানবজাতিকে বাঁচানোর জন্য এটা একটা ওয়ান ওয়ে মিশন। তো এখন গ্রেসের অতীতের প্রায় সকল কথা মনে পড়ে যায়। প্রজেক্ট হেল মেরি মিশনে মোট 3 জন অ্যাস্ট্রোনটসকে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে 2 জন হাইবারনেশন তথা ঘুমের ভেতরেই মারা গেছে। এখন গ্রেস কোনো রকমে বেঁচে যায়, আর গ্রেস নিজের ওই 2 জন সঙ্গীকে হারিয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। সে পুরো সম্মানের সাথে তাদের 2 জনের শেষকৃত্য সম্পন্ন করে এবং তাদেরকে চিরকালের জন্য অনন্ত মহাশূন্যের নীরবতায় ছেড়ে দেয়। তো কিছুক্ষণ পরে স্পেসশিপে অ্যালার্ম বেজে ওঠে, কারণ স্পেসশিপটা এখন তার গন্তব্য টাও সিটি এর অরবিট তথা কক্ষপথে পৌঁছানোর একদম কাছাকাছি ছিল। গ্রেস দ্রুত ককপিটের দিকে ছুটে যায়, আর কিছুক্ষণের মধ্যেই স্পেসশিপটা ওই নক্ষত্রের অরবিটে পৌঁছে যায়। সে কোনো দেরি না করে নক্ষত্রটাকে ভালোভাবে অবজার্ভ করতে শুরু করে, আর অবজারভেশনের সময় একটা অবাক করার মতো বিষয় তার সামনে চলে আসে। আসলে যে রাস্তা দিয়ে অ্যাস্ট্রোফেজগুলো এই নক্ষত্রের দিকে আসছিল তার ঠিক মাঝখানে কোনো একটা বাধা ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো একটা জিনিস ওই অ্যাস্ট্রোফেজগুলোকে আটকে দিচ্ছে। স্পেসশিপটা যখন ওই রহস্যময় জিনিসটার কাছে পৌঁছায় তখন গ্রেসের নিঃশ্বাস যেন আটকে যায়, কারণ বাইরে একটা বিশাল বড় এলিয়েন স্পেসশিপ ছিল। ওটা এতটাই বড় ছিল যে গ্রেসের পুরো স্পেসশিপটাকে সেটার সামনে একটা খেলনার মতো মনে হচ্ছিল। এই দৃশ্য দেখে গ্রেস পুরোপুরি ঘাবড়ে যায় এবং তক্ষুনি পাইলটের সিটে বসে আবারও পৃথিবীর দিকে ফিরে যাবার চেষ্টা শুরু করে দেয়। কিন্তু সেই এলিয়েন স্পেসশিপটা এখন গ্রেসকে তাড়া করতে শুরু করে, আর ঠিক তখনই ওই এলিয়েন শিপ থেকে একটা রোবোটিক হাত গ্রেসের দিকে একটা অবজেক্ট তথা বস্তু ছুঁড়ে মারে, কিন্তু সেটা গ্রেসের স্পেসশিপের সঙ্গে ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যায়। গ্রেস কিছুটা হলেও স্বস্তি পায়, কারণ সে ভেবেছিল ওই স্পেসশিপ থেকে হয়তো বোমা বা এই টাইপের কিছু তার দিকে ছুঁড়ে মারা হয়েছে তাকে ধ্বংস করার জন্য। তো যাই হোক, কিছুক্ষণ পর আরও একটা অবজেক্ট তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তো এবার গ্রেস সিদ্ধান্ত নেয় যে সে এবার নিজে বাইরে গিয়ে ওই অবজেক্টটাকে ধরে ফেলবে। তাই সে কোনো সময় নষ্ট না করে নিজের স্পেস স্যুট পরে ফেলে আর এয়ারলক খুলে সোজা বাইরে বেরিয়ে যায়। আর যখনই ওই রহস্যময় অবজেক্টটা তার কাছে আসে সে মহাশূন্যে ভাসতে ভাসতে লাফ দেয়, আর অবশেষে সে অবজেক্টটাকে ধরেও ফেলে। কোনো রকমে আবারও সে স্পেসশিপের ভেতরে ফিরে আসে আর অবজেক্টটাকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। হতাশ হয়ে সে ওই বস্তুটাকে খোলার চেষ্টা শুরু করে দেয়, কিন্তু সমস্যা হলো তার স্পেসশিপের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অর্থাৎ কৃত্রিম মহাকর্ষ বল কোনোভাবেই কাজ করছিল না। আর গ্র্যাভিটি ছাড়া এই ল্যাবের কোনো যন্ত্রপাতি ঠিকমতো কাজ করতে পারছিল না, অর্থাৎ সে কিছুতেই বুঝতে পারছিল না যে এই জিনিসটা আসলে কি। তো যাই হোক, কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে স্পেসশিপের থ্রাস্টার অন করে পুরো স্পেসশিপটাকে খুবই জোরে গোল গোল করে ঘোরাতে শুরু করে দেয়, এবং কিছুক্ষণের মধ্যেই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে স্পেসশিপে আবারও আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি হয়ে যায়। তো গ্র্যাভিটি ফিরে আসার সাথে সাথে গ্রেস দ্রুত ল্যাবের দিকে ছুটে যায় এবং ওই রহস্যময় অবজেক্টটাকে গভীরভাবে পরীক্ষা শুরু করে দেয়, কিন্তু বারবার তার স্ক্যানারটা শুধুমাত্র জেনন গ্যাস ডিটেক্ট করছিল। গ্রেস আরও বেশি বিভ্রান্ত হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে এই জিনিসটা আসলে কি হতে পারে। সে ওটাকে হাতে নিয়ে একটু ঘোরায়, আর ঠিক তখনই হঠাৎ করে অবজেক্টটা একা একাই খুলে যায়। গ্রেস একেবারে চমকে যায়। সে দ্রুত ছুটে গিয়ে ওটাকে একটা গ্লাস চেম্বারের ভেতরে আটকে রাখে, আর যখন ওই বস্তুটা পুরোপুরি খুলে যায় তখন ভেতর থেকে খুবই অদ্ভুত একটা জিনিস বেরিয়ে আসে। দেখে মনে হচ্ছিল যে কোনো নক্ষত্রের একটা 3D ম্যাপ অর্থাৎ নকশা কেউ এই বস্তুর মধ্যে করে তার কাছে পাঠিয়েছে। গ্রেস যখন ওটা মনোযোগ দিয়ে দেখে তখন সে একটা চিকন স্পাইকের উপর একটা মার্ক করা নক্ষত্র দেখতে পায়, আর সেই মুহূর্তে সে সবটাই বুঝে যায় যে এই এলিয়েন আসলে ওই নক্ষত্র থেকে এসেছে।
মানে সে তার নিজের ঘর থেকে অনেক দূরে চলে এসেছে। তো এখন গ্রেসও আর দেরি না করে ওই 3D ম্যাপে পৃথিবীকে মার্ক করে দেয়, এটা বোঝানোর জন্য যে সে কোথা থেকে এসেছে। এরপর সে ওই অবজেক্টটাকে আবারও কন্টেইনারের ভেতরে রেখে দেয় এবং এলিয়েন স্পেসশিপের দিকে পাঠিয়ে দেয়। তো কিছুক্ষণ পর আবারও এলিয়েন স্পেসশিপ থেকে জবাব চলে আসে। এবার কন্টেইনারের ভেতরে একটা ছোট্ট মডেল ছিল যেখানে এলিয়েন স্পেসশিপ এবং গ্রেসের স্পেসশিপ একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় দেখা যাচ্ছিল। গ্রেস সবটা বুঝে যায়, এলিয়েন আসলে তার স্পেসশিপের সঙ্গে ডক করতে চায়। আর কিছুক্ষণের মধ্যে তার অনুমান একেবারে সত্য প্রমাণিত হয়, কারণ এলিয়েন শিপ থেকে 5টা অতি লম্বা মেটালিক রড বেরিয়ে আসে যেগুলো সোজা গ্রেসের স্পেসশিপের এয়ারলকের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর দেখতে দেখতেই তাদের মাঝখানে একটা টানেল ব্রিজ তৈরি হয়ে যায়। গ্রেসের নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যেতে থাকে। প্রচণ্ড ভয় আর কৌতূহল দুটোই তার চরমে ছিল। সে ধীরে ধীরে হ্যাচ খোলে আর ওই অন্ধকার টানেলে পা রাখে। টানেলের দেয়ালগুলো কোনো এক অজানা ম্যাটেরিয়াল তথা পদার্থ দিয়ে তৈরি ছিল, যেটা সে আগে কখনোই দেখেনি। তো ধীরে ধীরে সামনে এগিয়ে সে যখন এলিয়েন স্পেসশিপের কাছে পৌঁছে যায় তখন সে দেখতে পায় যে তার স্পেসশিপের ভেতরে যাওয়ার রাস্তাটা বন্ধ ছিল। সে বারবার উকি দেওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই হঠাৎ করে অন্ধকার থেকে একটা হাত তার দিকে এগিয়ে আসে। গ্রেস খুবই বাজেভাবে ভয় পেয়ে যায়, কিন্তু ওই হাতটা আসলে পাথরের মতো শক্ত ছিল। ওই এলিয়েন গ্রেসের সামনে তার স্পেসশিপেরই ছোট্ট একটা মডেল দেখায়। ইশারায় সে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্রেস কিছুই বুঝতে না পেরে আবারও নিজের স্পেসশিপে ফিরে চলে আসে। যখনই সে স্পেসশিপে ফিরে আসে তখনই এলিয়েন সাথে সাথে ওই ব্রিজটা সরিয়ে নেয় আর নিজের স্পেসশিপটাকে গোল গোল ঘোরাতে শুরু করে দেয়। আর গ্রেস এটা দেখে হঠাৎ করে বুঝতে পারে যে তাকেও নিজের স্পেসশিপ একই গতিতে ঘোরাতে হবে। যখনই সে এমনটা করে তখন এলিয়েন আবারও ওই ব্রিজটা বাড়িয়ে দেয় এবং দুটো স্পেসশিপ আবারও একসঙ্গে যুক্ত হয়ে যায়। এলিয়েনটা এই সব কিছু এজন্যই করেছিল যাতে করে দুইটা স্পেসশিপ একসঙ্গে যুক্ত থাকার পরেও গ্রেসের স্পেসশিপের ভেতরে গ্র্যাভিটি বা মহাকর্ষ বল বজায় থাকে। এরপর গ্রেস আবারও বাইরে চলে যায়, কিন্তু এবার সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে যায়। হাতে একটা লাইট নিয়ে যায় যাতে ওই ঘুটঘুটে অন্ধকারে সে কিছুটা হলেও দেখতে পায়। তো যাই হোক, যখনই সে ওই স্বচ্ছ দেয়ালের ও পাশে উকি দেবার চেষ্টা করে তখনই ধীরে ধীরে অন্ধকার থেকে ওই এলিয়েনটা সামনে চলে আসে। তাকে দেখেই গ্রেস পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ ওই এলিয়েনটার শরীর কোনো পাথরের মতো শক্ত আর অদ্ভুত গড়নের ছিল। সেই ইশারায় গ্রেসকে বাইরে থাকা আরও একটা কন্টেইনার খুলতে বলে, আর গ্রেস যখন কন্টেইনারটা খোলে তখন তার ভেতর থেকে দুটো গোলাকার রিং বা আংটির মতো জিনিস বেরিয়ে আসে। এলিয়েনটা ইশারা দিয়ে তাকে বলে যে তোমার হেলমেটটা খুলে ফেলো, কিন্তু গ্রেস এত বড় রিস্ক নিতে পারে না। সে একে তো মহাশূন্যে ছিল, তার উপরে আবার এই এলিয়েন কোন ধরনের গ্যাস ইনহেল করে সেটার ব্যাপারে সে ঠিকমতো জানতো না। তাই সে কোনোভাবেই নিজের হেলমেট খুলতে রাজি হয় না। সে আবারও তার স্পেসশিপের ভেতরে ফিরে আসতেই যাবে, ঠিক তখনই হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি ক্লিক করে। সেই দুইটা রিং অর্থাৎ O2, যার মানে অক্সিজেন, বুঝতে পারে। গ্রেস প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে যে এলিয়েনটা আসলে ওই দুটো রিংয়ের মাধ্যমে এখানে যে অক্সিজেন রয়েছে সেটা বোঝাতে চেয়েছে। তাই গ্রেস প্রচণ্ড ভয় পেতে পেতে ধীরে ধীরে নিজের হেলমেটটা খুলে ফেলে। আর অবাক করার মতো বিষয় হলো সে একেবারেই ঠিকমতোভাবে নিঃশ্বাস নিতে পারছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর সে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আবারও ফিরে চলে আসে। এবার তার উদ্দেশ্য একেবারে পরিষ্কার ছিল যে যেভাবেই হোক এই এলিয়েনের সঙ্গে একটা যোগাযোগ শুরু করতে হবে। সে জানতো যে পুরো মহাবিশ্বের কমন একটা ভাষা হতে পারে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা। তাই সে গণিতের সাহায্যে ওই এলিয়েনটার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে যখন তাকে একটা ইঞ্চি টেপ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে তখন এলিয়েনটা সেটাকে একটা খেলনার মতো পেঁচাতে শুরু করে দেয়। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পরে গ্রেস এটা বুঝতে পারে যে এই এলিয়েন আসলে মানুষের মতো দেখতে পায় না, সে অন্যভাবে সব কিছু সেন্স করে নেয়। সে সকল জিনিসপত্রগুলোকে ইকোলোকেশন বা শব্দের সাহায্যে আলাদা আলাদা কোনো উপায়ে অনুভব করতে পারে। ঠিক তখনই গ্রেসের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে নিজের ঘড়ির উপরে একটা বিশেষ মেটেরিয়াল দিয়ে নাম্বারগুলো লিখে ফেলে, আর যখনই সে এলিয়েনটাকে সেই ঘড়িটা দেখায় তখনই এলিয়েনটা সেই নাম্বারগুলো পরিষ্কারভাবে বুঝতে পারে। আর এখান থেকেই তাদের যোগাযোগ শুরু হয়ে যায়। তো এভাবে বেশ কয়েকদিন ধরে তারা একে অপরকে বোঝার চেষ্টা করতে থাকে। আর গ্রেস জানতে পারে যে এই এলিয়েনটা হলো এক ধরনের মেকানিক বা ইঞ্জিনিয়ার। যখনই এলিয়েনটা গ্রেসকে কিছু বোঝাতে চায় তখনই সে জেনোনাইট মেটাল দিয়ে ছোট ছোট মডেল বানিয়ে গ্রেসকে দেখায়। আর গ্রেস তার সঙ্গে এভাবে ইশারা ইঙ্গিতে কথা বলতে বলতে বেশ কিছু কথা বুঝতেও শিখে গেছে।
গ্রেস এখন এটাও বুঝে ফেলে যে ওই এলিয়েনের নিজের সূর্যটাও মারা যাচ্ছে আর সে নিজেও এখানে একই সমস্যার সমাধান খুঁজতে এসেছে। গ্রেস তার কম্পিউটারের সাহায্যে এমন একটা সফটওয়্যার বানিয়ে ফেলে যেটা ওই এলিয়েনের আওয়াজ অর্থাৎ গানের সুরের মতো যে আওয়াজে এলিয়েনটা কথা বলে সেই কথাগুলো অ্যানালাইজ করে এখন ইংরেজিতে ট্রান্সলেট করতে পারতো। গ্রেস এখন ওই এলিয়েনটার নাম দেয় রকি, কারণ ওই এলিয়েনটা দেখতে রক তথা পাথরের মতো ছিল। তো এখন রকি গ্রেসকে বলে যে অ্যাস্ট্রোফেজ প্রত্যেকটা নক্ষত্রের জন্যই অনেক বিপজ্জনক, আর আমি এখানে একা বেঁচে আছি কারণ আমার সঙ্গে যে 23 জন সঙ্গী ছিল তারা সবাই কোনো এক দুর্ঘটনায় মারা গেছে। তারপর রকি জিজ্ঞাসা করে তোমার স্পেসশিপে আর কে কে আছে? গ্রেসও তাকে সত্যটা বলে দেয় যে আমিও একেবারে একা বেঁচে আছি। তো কয়েক মুহূর্তের নীরবতার পরে রকি বলে যে আমরা দুজনে মিলে আমাদের নক্ষত্রগুলোকে বাঁচিয়ে নেব। তো যাই হোক, কিছুক্ষণ পর এখন গ্রেসের ঘুম পেতে শুরু করে এবং সে ওখানেই ঘুমিয়ে পড়ে। তো গ্রেসের ঘুমের মধ্যে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে এই মিশনে আসার জন্য সবার আগে গ্রেসকে নয় বরং অন্য একজন অ্যাস্ট্রোনটকে চুজ করা হয়েছিল। যে 3 জন অ্যাস্ট্রোনটের এখানে আসার কথা ছিল তারা ঠিক করে ফেলে যে মিশন শেষ হবার পরে তারা ইনজেকশন পুশ করে তাদের জীবন দিয়ে দেবে, যাতে করে ক্ষুধা, তৃষ্ণা আর একাকিত্বে তাদের খুব বাজেভাবে মরতে না হয়। তো যাই হোক, ঘুম থেকে জাগার পরে যখন গ্রেস নিজের শিপের কাজ করছিল তখনই তার হ্যাচে করানারার শব্দ হয়। সে যখন দরজা খোলে দেখতে পায় যে বাইরে রকি দাঁড়িয়ে আছে। সে একটা গোল বলের মতো কন্টেইনারের ভেতরে এখানে এসেছিল যাতে করে সে ভ্যাকুয়াম বা অক্সিজেনের ভেতরেও বেঁচে থাকতে পারে। আসলে রকির জন্য অক্সিজেন ছিল অনেক ক্ষতিকর। সে সাথে সাথে গ্রেসের শিপের ভেতরে চলে আসে এবং চারপাশের সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। এখন রকি গ্রেসের সঙ্গে বসবাস শুরু করে দেয়। সে তার সঙ্গে কাজ করে, তাকে গাইড করে এবং আগামীর স্ট্র্যাটেজি বা পরিকল্পনা কী হবে সেসব ব্যাপারে প্ল্যানও করে। দুজনে মিলে একটা ফাইনাল প্ল্যান বানায় যে তারা টাউ সেটি স্টারের ওই গ্রহে যাবে যেখানে অ্যাস্ট্রোফেজ জন্ম নিচ্ছে। সেখান থেকে স্যাম্পল নিয়ে তারা খুঁজে বের করার চেষ্টা করবে যে কেন এই অ্যাস্ট্রোফেজগুলো নক্ষত্রকে খাচ্ছে না। এই সিদ্ধান্তের সাথে সাথে তারা দুজন ওই গ্রহের দিকে রওনা দিয়ে দেয়, যেখানে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে। এই সফরের সময় গ্রেস রকিকে পৃথিবীর সুন্দর সুন্দর সকল দৃশ্যগুলো দেখায়, আর এভাবেই তাদের দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এখন এমন একটা বন্ধন তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে যা এই ভিন্ন জগতের 2 প্রাণীর মধ্যে অসম্ভব বলে মনে হচ্ছিল। এইসব কিছুর মধ্যেই তাদের শিপ ওই গ্রহের কক্ষপথে পৌঁছে যায়, ঠিক সেই গ্রহ যেখানে অ্যাস্ট্রোফেজ নিজেদের সংখ্যা বাড়াচ্ছিল। এই গ্রহটা দেখতে খুবই অদ্ভুত ছিল। পুরো গ্রহে লাল আর সবুজ রঙের গ্যাসের আস্তরণ ছেয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো জীবন্ত পৃথিবী এখানে নিঃশ্বাস নিচ্ছে। দুজনেই কোনো দেরি না করে স্যাম্পল জোগাড় করার কাজে লেগে পড়ে। তো এখন গ্রেস শিপের বাইরে বেরিয়ে যায় আর ভেতর থেকে রকি তাকে অনবরত গাইড করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে কোটি কোটি অ্যাস্ট্রোফেজ ওই গ্রহের দিকে এগোতে শুরু করে। তাদের সংখ্যা এতটাই বেশি ছিল যেন মনে হচ্ছিল যে এই স্পেসশিপটা কোনো এক বিশাল অ্যাস্ট্রোফেজের সমুদ্রের উপরে ভেসে চলেছে। গ্রেস দ্রুত স্যাম্পল জোগাড় করে ফেলে, কিন্তু ভেতরে ঢোকার আগে সে রকিকে বলে যে এই গ্রহটা তুমি আবিষ্কার করেছো, তাই নিয়ম অনুযায়ী এই গ্রহটার নাম তুমিই রাখো। তো রকি এখন সেই গ্রহের নাম রাখে অ্যাড্রিয়ান। আসলে রকি এই নামটা তার গার্লফ্রেন্ডের নামের সঙ্গে মিলিয়ে রেখেছিল। যেই কথা শুনে গ্রেস অনেক অবাক হয়ে যায়। সে বলে যে তোমার আবার গার্লফ্রেন্ডও রয়েছে। তো যাই হোক, শিপের ভেতরে ঢুকে গ্রেস দ্রুত ওই স্যাম্পল টেস্টিং শুরু করে দেয়, কিন্তু তখনই সে খুবই অদ্ভুত একটা বিষয় জানতে পারে। আসলে যতগুলো অ্যাস্ট্রোফেজ এই গ্রহটাতে বংশবৃদ্ধি করতে আসছিল ঠিক ততগুলোই এখান থেকে ফিরে যাচ্ছিল, কিন্তু লজিক অনুযায়ী ফেরার সময় এই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবার কথা ছিল। গ্রেস ব্যাপারটা নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। তার মনে হতে থাকে যে এই সবুজ গ্রহে এমন কিছু রয়েছে যেটা অ্যাস্ট্রোফেজগুলোকে বংশবৃদ্ধি করতে দিচ্ছে না, অথবা অ্যাস্ট্রোফেজগুলোকে এখানে শেষ করে দিচ্ছে। তাই গ্রেস আর রকি যতই বেশি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে থাকে ততই নতুন নতুন প্রশ্ন তাদের সামনে আসতে থাকে। তো যাই হোক, এখন গ্রেস ওই স্যাম্পলগুলোকে একটা মাইক্রোস্কোপের নিচে দেখতে থাকে, আর তখনই তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ ওই স্যাম্পলের ভেতরে অ্যাস্ট্রোফেজ ছাড়াও আরও অন্য কোনো একটা জিনিস ছিল, অন্য এক ধরনের মাইক্রোস্কোপিক এলিয়েন লাইফ ফর্ম, যেটা ওই স্যাম্পলের ভেতরেই ছিল। গ্রেস সাথে সাথে রকিকে বলে যে এর মানে একেবারে স্পষ্ট যে অ্যাড্রিয়ান গ্রহেও প্রাণ রয়েছে।
তো যাই হোক, দুজনেই এখন এই আবিষ্কারটা ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই রকি উত্তেজিত হয়ে বলতে শুরু করে যে আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তো গ্রেস যখন রকিকে জিজ্ঞাসা করে যে কি বুঝতে পেরেছো তুমি, রকি তখন উত্তর দেয় যে এই অ্যাড্রিয়ান গ্রহে থাকা মাইক্রোস্কোপিক এই প্রাণগুলোই অ্যাস্ট্রোফেজদেরকে মেরে ফেলছে। এই জন্যই অ্যাস্ট্রোফেজরা যখন ফিরে যায় তখন তাদের সংখ্যা বাড়ে না, বরং কমে যায়। এখন এই দুজনেই বুঝে গিয়েছিল যে এই গ্রহের এই অণুজীবগুলো অ্যাস্ট্রোফেজদের দাপট কোনোভাবেই বাড়তে দিচ্ছে না, আর এই কারণে টাউ সেটি নক্ষত্রটা এখনও মরে যাচ্ছে না। তাই রকি এখন খুবই জোশ নিয়ে বলে যে গ্রেস, আমরা যদি এই গ্রহের মাইক্রোস্কোপিক লাইফ ফর্মকে নিজেদের সঙ্গে আমাদের গ্রহে নিয়ে যেতে পারি, তাহলে আমরা আমাদের জগৎ, আমাদের তারা সব কিছুকে বাঁচিয়ে নিতে পারবো। কিন্তু সমস্যা ছিল ওই মাইক্রোবসগুলোকে ধরার জন্য তাদের গ্রহের বায়ুমণ্ডলের ভেতরে ঢুকতে হবে, কিন্তু তাদের স্পেসশিপ সেখানে কোনোভাবেই টিকতে পারবে না। তখনই রকি বলে যে এটার একটা সমাধান আমার কাছে রয়েছে। আমি অনেক লম্বা একটা চেইন বানাবো, আর সেই চেইনের শেষ মাথায় স্যাম্পল কালেক্টর ডিভাইস লাগিয়ে ওই গ্রহের মেঘের ভেতরে ছেড়ে দেব। তারপর আমরা ওই মাইক্রোবসগুলোকে এমনভাবে ধরবো ঠিক যেভাবে সমুদ্র থেকে মাছ ধরা হয়। রকির সাথে সাথে ওই বিশাল চেইন বানানোর কাজে লেগে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সে এক বিশাল চেইন বানিয়েও ফেলে। এরপর রকি ক্যামেরার দিকে তাকিয়ে পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে বলে, আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, খুব জলদি আমরা অ্যাস্ট্রোফেজদেরকে মেরে ফেলা ওই লাইফ ফর্মকে ধরে ফেলবো। কিন্তু যখন পৃথিবী থেকে কোনো জবাব আসে না, তখন গ্রেস হেসে তাকে বুঝিয়ে দিয়ে বলে যে দেখো, এটা শুধুমাত্র একটা ভিডিও রেকর্ডার, আমরা এত দূর থেকে সরাসরি পৃথিবীর সঙ্গে কথা বলতে পারি না। আমি এই মিশনের সকল তথ্য একটা ছোট প্রোবের ভেতরে ভরে পৃথিবীতে পাঠিয়ে দেব, যাতে করে তারা আমাদের সূর্যকে মরে যাওয়া থেকে বাঁচাতে পারে। এই কথা শুনে কিছুক্ষণ রকি চুপ হয়ে যায়, তারপর জিজ্ঞাসা করে, তুমি সব কিছু প্রোবের মাধ্যমে পাঠিয়ে দেবে মানে? তুমি পৃথিবীতে গিয়ে কেন এইসব তথ্য দিচ্ছ না? তখন গ্রেস ভারী গলায় আসল সত্যটা বলে ফেলে। সে বলে যে দেখো, এটা আসলে একটা ওয়ান ওয়ে মিশন ছিল, আমি আর কখনো বাড়ি ফিরে যেতে পারবো না। মিশন শেষ হবার পরে আমি হয়তো কিছুক্ষণ বেঁচে থাকবো, আর তারপর নিজেই নিজের জীবন শেষ করে দেব। এই সত্যটা শুনে রকি একেবারেই খুশি হতে পারে না, সে কোনোভাবেই এমনটা হতে দিতে চায় না। রকি তক্ষুনি জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে ফিরে যাওয়ার জন্য কতটা অ্যাস্ট্রোফেজ দরকার? গ্রেস বলে, প্রায় 20 লাখ কেজি। কিছুক্ষণ চিন্তাভাবনা করে রকি বলে, আমি তোমাকে এতগুলো অ্যাস্ট্রোফেজ দিতে পারি, এতে আমার কোনো ক্ষতি হবে না, আমি শুধুমাত্র আমার ঘরে 6 বছর দেরিতে পৌঁছাবো। রকি আরও বলে যে 6 বছর আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমাকে এখানে মরার জন্য ছেড়ে দেব না, কারণ আমি যত মানুষ দেখেছি তার মধ্যে তুমিই সেরা। তার মধ্যেই রকি আবার নিজের বাক্যটা সঠিক করে বলে যে সরি, ভুল হয়ে গেছে, আমি তো শুধুমাত্র তোমাকে দেখেছি। এই কথা শুনে গ্রেসের চোখ একেবারে পানিতে টলমল করে আসে। সে প্রচণ্ড ইমোশনাল হয়ে রকিকে জড়িয়ে ধরে আর তার এই কথায় রাজি হয়ে যায়। সে বুঝতেই পারে না যে এত দূরের কোনো গ্রহের এক অজানা অচেনা প্রাণী তাকে এতটা আপন করে নেবে। তো যাই হোক, এখানে আরেকটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে যখন গ্রেস আর তার টিম অ্যাস্ট্রোফেজের প্রোডাকশন করছিল, ঠিক তখনই সেখানে এক ধ্বংসাত্মক বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ এতটাই বড় ছিল যে তার শকওয়েভ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত অনুভব করা যায়। আসলে অ্যাস্ট্রোফেজগুলো অনেক ছোট ছোট দেখতে হলেও এদের ভেতরে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর করা থাকতো। তাছাড়াও অ্যাস্ট্রোফেজ ছিল প্রচণ্ড দাহ্য একটা জ্বালানি, আর এই কারণেই ওই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটে যায়। যাই হোক, এখন রকি আর গ্রেস ওই মাইক্রোবিয়াল লাইফ ফর্মকে ধরার মিশনে বেরিয়ে পড়ে। গ্রেস এখন তার স্পেসশিপ ড্রাইভ করে এই গ্রহের বায়ুমণ্ডলের একেবারে কাছে নিয়ে যায়, আর রকি একেবারেই দেরি না করে সেই চেইনটা নিচে ছেড়ে দেয়। আর যখন সে স্যাম্পল কালেক্টর মেঘের ভেতরে চলে যায়, তখন রকি সেটাকে অ্যাক্টিভেট করে দেয়, আর সেই স্যাম্পল কালেক্টর চারপাশ থেকে সেই অণুজীবগুলোকে নিজের ভেতরে টেনে আনতে থাকে। কিন্তু ওই স্যাম্পল কালেক্টরটাকে আবারও টেনে ভেতরে তোলার জন্য গ্রেসকে বাইরে গিয়ে ম্যানুয়ালি এই কাজটা করতে হবে। তো যাই হোক, এখন গ্রেস প্রস্তুত হয়ে বাইরে পৌঁছে যায়, আর সেখানকার দৃশ্য দেখে গ্রেসের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যেতে থাকে, কারণ এই স্পেসশিপ এখন গ্রহের গ্র্যাভিটির প্রভাবে আসতে শুরু করেছে। গ্রেস একেবারে দেরি না করে কালেক্টরটাকে নিজের দিকে টানতে থাকে আর দ্রুত স্পেসশিপের ভেতরে ফিরতে শুরু করে। কিন্তু স্পেসশিপটা তখন গ্রহের এতটাই কাছে পৌঁছে যায় যে এর বিভিন্ন অংশ গ্র্যাভিটির টানে ভাঙতে শুরু করে। সেগুলোরই একটা টুকরো এসে গ্রেসের সঙ্গে ধাক্কা খায়, আর সেই স্যাম্পল কালেক্টরটা তার হাত থেকে ছুটে গিয়ে নিচে আটকে যায়। রকির সাথে সাথে চিৎকার করে বলে যে স্যাম্পল ছেড়ে দাও, জলদি ফিরে আসো। কিন্তু গ্রেস লাফ দিয়ে অনেক কষ্টে ওই কালেক্টরটাকে ধরে আবারও ভেতরে ফিরে আসে।
কিন্তু ততক্ষণে অবস্থা আরও খারাপ হয়ে যায়। স্পেসশিপ প্রায় বায়ুমণ্ডলের ভেতরে ঢুকে গিয়েছিল। গ্রেস সাথে সাথে ফুল থ্রাস্টে এই পুরো ইঞ্জিনটা চালু করে দেয় এবং গ্র্যাভিটি চিরে তারা ফাইনালি বাইরে বেরিয়ে আসে। দুজনে সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই ফুয়েল ট্যাঙ্কে একটা ফুটো হয়ে যায়। অ্যাস্ট্রোফেজ এত দ্রুত গতিতে বাইরে বের হতে শুরু করে যে পুরো স্পেসশিপটা পাগলের মতো ঘুরতে শুরু করে। সেন্ট্রিফিউগাল ফোর্স এতটাই বেড়ে যায় যে একটা আঙুলও নাড়ানো কঠিন হয়ে পড়ে। গ্র্যাভিটির টানে গ্রেস একেবারে যেন স্পেসশিপের সঙ্গে আটকে গিয়েছিল। গ্রেস কোনো রকমে লিক হওয়া ওই ট্যাঙ্কটাকে স্পেসশিপ থেকে আলাদা করে দেয়, কিন্তু গ্র্যাভিটির টান এতটাই বেশি ছিল যে সে অজ্ঞান হতে শুরু করে। সে রিভার্স রোটেশন চালু করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেই সুইচটা চাপতে পারে না। তার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে। রকি এই সব কিছু দেখছিল। সে গ্রেসকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু গ্রেস খুবই বাজেভাবে আহত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এই সব কিছু দেখে রকি কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারে না যে সে এখন কি করবে, কারণ সে যদি তার স্পেস স্যুট থেকে বের না হয় তাহলে এই স্পেসশিপ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর সে যদি স্পেস স্যুট থেকে বের হয়ে যায় তাহলে অক্সিজেনের প্রভাবে সে নিজে মারা যাবে। তাই সে এখন এক বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে নিজের প্রোটেক্টিভ গ্লাস ভেঙে ফেলে আর বাইরে বেরিয়ে আসে। সে রিভার্স রোটেশন চালু করে দেয় আর এরপর গ্রেসকে টেনে হিচড়ে মেডিকেল চেম্বার পর্যন্ত নিয়ে যায়। সেখানে রোবোটিক সিস্টেম সাথে সাথে গ্রেসের চিকিৎসা শুরু করে দেয়, কিন্তু রকি পৃথিবীর এই পরিবেশে বেঁচে থাকতে পারে না। তার শরীর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে আর সে প্রচণ্ড কষ্টে টলতে টলতে ওখানেই পড়ে যায়। তো যাই হোক, এখানে ফ্ল্যাশব্যাকে আমরা আরও একটা ব্যাপার জানতে পারি যে সেদিনের ওই অ্যাস্ট্রোফেজ প্রোডাকশন ফ্যাসিলিটির ভয়ঙ্কর বিস্ফোরণের কারণে তাদের মিশনে যাওয়ার জন্য সিলেক্ট হওয়া সায়েন্স অফিসার মারা গেছে। আর এই জন্য ইভা স্ট্র্যাট গ্রেসকে এই মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্রেস এই মিশনে যাবার জন্য একেবারে প্রস্তুত ছিল না। সে খুব ভালোভাবেই জানতো সে যদি এই মিশনে যায় তাহলে জ্যান্ত আর কখনোই পৃথিবীতে ফিরতে পারবে না। সে তার জীবনকে অনেক ভালোবাসতো। সে ছিল বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ, আর তাছাড়াও কোনো সাধারণ মানুষ স্বেচ্ছায় নিজের জীবন কোনোভাবেই দিতে চাইবে না। তো যাই হোক, কিছুক্ষণ পর যখন গ্রেসের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় পুরো স্পেসশিপ জুড়ে কালো দাগ ছড়িয়ে আছে, যেগুলো ছিল রকির শরীর থেকে বেরিয়ে আসা রক্ত। সে যখন ওই দাগগুলো অনুসরণ করে এগোয় তখন সে দেখতে পায় যে সামনে রকি পড়ে আছে। সে জীবিত ছিল ঠিকই, কিন্তু খুবই করুণ অবস্থায় ছিল। গ্রেস তাকে বাঁচানোর জন্য তক্ষুনি একটা হিট ল্যাম্প বানিয়ে ফেলে, যাতে করে সামান্য গরমে হয়তো রকি ঠিক হয়ে যাবে। তাছাড়াও ল্যাপটপে তখনও রকির শেষ মেসেজটা চলছিল, যেখানে সে পৃথিবী এবং নিজের গ্রহ এরিডকে বাঁচানোর কথা লিখে গিয়েছিল। গ্রেস কোনো সময় নষ্ট না করে কালেক্ট করা স্যাম্পলগুলোর উপরে টেস্ট শুরু করে দেয়। আর সে যখন ওই মাইক্রোবিয়াল লাইফকে অ্যাস্ট্রোফেজের সঙ্গে মিক্স করে তখন খুবই অবাক করার মতো একটা ঘটনা ঘটে। ওই মাইক্রোবিয়াল লাইফটা অ্যাস্ট্রোফেজকে পুরোপুরি শেষ করে দেয়। গ্রেস অবশেষে আমাদের সূর্যকে বাঁচানোর সমাধান পেয়ে যায়। গ্রেস রকিকে বলে যে আমি এই মাইক্রোবিয়াল লাইফটার নাম টাওমিবা রেখেছি। হ্যাঁ, আমি জানি তুমি এই নামটাকে ফালতু বলবে, কিন্তু আপাতত এটাই থাকুক। সে আরও বলে টাওমিবাকে আমি তো পৃথিবীতে পাঠিয়ে দেব, কিন্তু তোমার গ্রহ পর্যন্ত এটা কিভাবে পৌঁছাবে সেটা শুধুমাত্র তুমিই জানো। আমি তো তোমার গ্রহ সম্পর্কে কিছুই জানি না, তাই দয়া করে জেগে ওঠো বন্ধু, আমি তোমাকে ছাড়া বড়ই একা। কিন্তু রকির দিক থেকে কোনো উত্তর আসে না। সে একেবারেই নড়াচড়া করছিল না। গ্রেস একটু ক্লান্ত হয়ে ওখানে ঘুমিয়ে পড়ে, আর পরদিন সকালে যখন তার চোখ খোলে সে দেখতে পায় তার সামনে রকি একদম সুস্থভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে গ্রেস প্রচণ্ড খুশি হয়ে যায়। সে প্রচণ্ড ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। রকি তাকে জিজ্ঞাসা করে, আমরা কি অ্যাস্ট্রোফেজকে মারার মতো শিকারি পেয়ে গেছি? গ্রেস মুচকি হেসে বলে, হ্যাঁ। তো এখন তারা দুজনে নিজেদের ঘরে ফিরে যেতে পারবে। এই খুশিতে দুজন একসঙ্গে বসে সেলিব্রেট করে। নিজেদের গন্তব্যে রওনা হবার আগে গ্রেস রকিকে একটা ল্যাপটপ গিফট করে, যার ভেতরে পুরো মানবজাতি এবং পৃথিবীর সমস্ত তথ্য দেয়া ছিল। এই উপহার পেয়ে রকি ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আমি তো তোমার কথা কখনোই ভুলবো না, কিন্তু আমি তোমার জন্য কিছুই আনিনি। গ্রেস এসে বলে যে তুমি যেহেতু কিছু আনোনি তাহলে তোমার স্পেসশিপের ভেতরটা কেমন সেটা আমাকে কেন দেখাচ্ছ না, ওটাই আমার জন্য একটা উপহার হবে। গ্রেসের এই কথাটা শুনে রকি অনেক খুশি হয়ে যায়। সে সাথে সাথে গ্রেসকে তার স্পেসশিপের ভেতরে নিয়ে যাবার জন্য প্রস্তুত হতে থাকে। রকি বিশেষ এক ধরনের স্পেস স্যুট গ্রেসের জন্য তৈরি করে ফেলে, আর এখন গ্রেস সেই স্পেস স্যুটটা পরে রকির স্পেসশিপের ভেতরে ঢুকে যায়। আর সেই স্পেসশিপের ভেতরের দৃশ্য দেখে গ্রেসের হুঁশ উড়ে যায়, কারণ এটা একেবারেই পৃথিবীর কোনো স্পেসশিপের মতো ছিলই না। এটা অদ্ভুত এক ধরনের মেটাল দিয়ে তৈরি ছিল, এবড়ো থেবড়ো কিন্তু অদ্ভুত রকমের সুন্দর।
গ্রেস কিছুতেই বুঝতে পারছিল না যে এই স্পেসশিপের মাধ্যমে তারা কিভাবে এত দূর পর্যন্ত আসলো বা কিভাবে এই স্পেসশিপটা কাজ করে। তো যাই হোক, তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে গ্রেস এখন ইভার অফিসে বসা ছিল, আর এই মিশনে যাবার ব্যাপারে সে পরিষ্কারভাবে আজকে ইভাকে না করে দেয়। কিন্তু ইভা ইমোশনাল হয়ে তাকে বলে যে দেখো, তোমাকে যেতেই হবে গ্রেস, তুমি যদি না যাও তাহলে আগামী 30 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু তবুও গ্রেস রাজি হয় না, সে নিজের জীবন নিজের হাতে কোনোভাবে শেষ করে দিতে পারবে না। তখন সেই সব কিছু বলে ওখান থেকে চলে যেতে শুরু করে। এখন ইভার কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা বেঁচেই ছিল না। তখনই আমরা দেখতে পাই যে ইভা তার গার্ডদেরকে ডেকে গ্রেসকে ধরিয়ে দেবার চেষ্টা করে। গ্রেস নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু গার্ডদের হাতে সে ফাইনালি ধরা পড়ে যায়, আর সেই গার্ডেরা তাকে কোমায় ফেলে সোজা এই মিশনে পাঠিয়ে দেয়। তাকে সরাসরি হাইবারনেশন মোডে দিয়ে দেওয়া হয়েছিল যাতে করে গ্রেস কোনো ধরনের প্রতিবাদ করতে না পারে। তো যাই হোক, এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে রকি আর গ্রেস একে অপরের সঙ্গে শেষ সময়টুকু কাটাচ্ছিল, কারণ এখন বিদায় জানানোর সময় চলে এসেছে। গ্রেস আর রকি শেষবারের মতো একে অপরের সঙ্গে কথা বলে, আর তারপর চিরকালের জন্য গুড বাই বলে তারা নিজেদের রাস্তায় বেরিয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, ততক্ষণে রকি গ্রেসকে সেই 20 লাখ কিলোগ্রাম অ্যাস্ট্রোফেজ দিয়েও দিয়েছিল। তো যাই হোক, এখন গ্রেসের পৃথিবীতে পৌঁছাতে 4 বছর 2 মাস সময় লেগে যাবে, তাই সে ঘুমাতে চলে যায়। আর কিছুক্ষণ পরে ইমার্জেন্সি অ্যালার্মের শব্দে তার চোখ খুলে যায়। আসলে গ্রেসের স্পেসশিপের ভেতরে কোনো এক ধরনের ভয়ঙ্কর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। গ্রেস দ্রুত টাউমিবার স্যাম্পলগুলো বের করে এবং মাইক্রোস্কোপে চেক করতে শুরু করে, যার রেজাল্ট দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে টাউমিবা মাইক্রোবসগুলোকে রকির বানানো জেনোনাইট কন্টেইনারের ভেতরে রাখা হয়েছিল, কিন্তু টাউমিবা জেনোনাইটের কন্টেইনার ভেদ করে অনায়াসে এপারে ওপারে চলে যেতে পারে। আসলে টাউমিবা খুব সহজেই জেনোনাইটকে খেয়ে ফেলতে পারে, তাই গ্রেস তাড়াতাড়ি বাকি স্যাম্পলগুলোকে প্লাস্টিকের ব্যাগে সিল করে দেয় যাতে করে সেই স্যাম্পলগুলো আর বাইরে কোনোভাবেই বের না হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখনো বাকি ছিল, কারণ রকির পুরো স্পেসশিপটাই জেনোনাইট দিয়ে তৈরি। তার মানে টাউমিবা তার পুরো স্পেসশিপে ছড়িয়ে পড়েছে। হতে পারে টাউমিবাগুলো খুব সহজেই রকির পুরো স্পেসশিপ খেয়ে ফেলবে, অর্থাৎ তার ফুয়েল অ্যাস্ট্রোফেজকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে, যার মানে হলো রকি আর কখনোই নিজের বাড়িতে পৌঁছাতে পারবে না। ধীরে ধীরে তার স্পেসশিপের সকল লাইফ সাপোর্টগুলো শেষ হয়ে যাবে, আর সে যদি লাইফ সাপোর্ট শেষ হবার পরেও বেঁচে যায় তাহলে মহাশূন্যের রেডিয়েশন তাকে খুব মারাত্মকভাবে মেরে ফেলবে। গ্রেস সবটুকুই বুঝতে পারে যে রকি কিছুক্ষণের মধ্যেই এক যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে পড়বে, আর তার গ্রহটাও ধ্বংস হয়ে যাবে। এখন গ্রেসের সামনে মাত্র দুটো রাস্তা খোলা ছিল, হয় সে নিজে পৃথিবীতে ফিরে যাবে, আর না হয় রকিকে বাঁচাবে। আর সে তার সিদ্ধান্তটা সাথে সাথে নিয়ে ফেলে। সে তার বন্ধুকে কোনোভাবেই এভাবে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে না, যে কিনা তার জীবন বাঁচিয়েছিল। তাই গ্রেস তার কাছে থাকা সমস্ত টাউমিবার স্যাম্পল আর নিজের রিসার্চ পেপারগুলো 4টে ছোট ছোট প্রোবের ভেতরে প্যাক করে সেগুলো পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। এখন তার গন্তব্য পৃথিবী নয়, বরং রকির স্পেসশিপ ছিল। সে ফুল স্পিডে রকিকে বাঁচানোর জন্য উল্টো দিকে ছুটে যেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সে রকির স্পেসশিপকে ডিটেক্ট করে ফেলে। গ্রেস সাথে সাথে স্পেস স্যুট পরে নেয়, আর টানেল পার হয়ে আবারও সেই দেয়াল পর্যন্ত পৌঁছে যায়। সে চিৎকার করে রকিকে ডাকতে থাকে, কিন্তু রকির সারা শব্দ কোথাও পাওয়া যাচ্ছিল না। গ্রেসের আশা একেবারে ভেঙে যায়। তার মনে হয় যে সে হয়তো অনেক দেরি করে ফেলেছে, কিন্তু ঠিক তখনই স্পেসশিপের গভীর অন্ধকার থেকে রকি বাইরে বেরিয়ে আসে। দুজন একে অপরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এরই মাঝে গ্রেসের পাঠানো প্রোবগুলো অবশেষে পৃথিবীতে পৌঁছে যায়। ইভা সমস্ত তথ্য হাতে পেয়ে যায়, আর সে এক মুহূর্তও নষ্ট না করে এই সুখবর পুরো দুনিয়ার কাছে পৌঁছে দেয়। মানবজাতির জন্য আশার আলো আবারও জ্বলে ওঠে। বিজ্ঞানীরা সাথে সাথে কাজ শুরু করে দেয়, আর গ্রেসের পাঠানো টাউমিবার স্যাম্পলের সাহায্যে বিশাল পরিমাণের টাউমিবা তৈরি করার কাজে তারা লেগে পড়ে। খুবই অল্প সময়ের মধ্যেই টাউমিবাকে সূর্যের পৃষ্ঠের দিকে পাঠানো হয়, আর সেখানে তারা অ্যাস্ট্রোফেজকে পুরোপুরি শেষ করে ফেলে। ধীরে ধীরে সূর্য আবারও স্বাভাবিক হতে শুরু করে এবং পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে গ্রেস এখন রকির গ্রহ এরিডে পৌঁছে গেছে। সেখানেও সবকিছু ঠিক হয়ে গেছে। রকির এই গ্রহটা মানুষদের বেঁচে থাকার জন্য জাহান্নামের মতো ছিল, তাই রকি নিজের অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে একটা বিশাল ডোম তৈরি করে ফেলেছে, যেটার ভেতরে একেবারে পৃথিবীর মতো সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়। এমন একটা সুরক্ষিত দুনিয়া যেখানে গ্রেস নিজের পুরো জীবন খুব আরামে কাটিয়ে দিতে পারবে।
এভাবেই সময় পার হতে থাকে আর গ্রেস সেখানকার বাচ্চাদেরকে পড়াতে শুরু করে। সে তাদেরকে বিজ্ঞান শেখায়, গল্প শোনায় আর মাঝে মাঝে পৃথিবীর ব্যাপারে তাদের সঙ্গে গল্প করে। যেই মানুষটা পুরো মানবজাতিকে বাঁচিয়েছে সে এখন নতুন দুনিয়াতে তার নিজের পছন্দের পেশা তথা শিক্ষক হয়ে নিজের জীবন কাটাচ্ছে। গ্রেস অবশেষে এই নতুন জীবনটাকে আপন করে নেয় আর এই আশাভরা মুহূর্তের সাথেই প্রজেক্ট হেল মেরির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আমার বিশ্বাস অনেক ভালো লেগেছে, কারণ এলিয়েন আর মানুষের মধ্যে বন্ধনটা যে এত সুন্দরভাবে দেখানো হয়েছে এটা আসলে বলে বোঝানোর মতো না। যেখানে মানুষ অভিনয় করে মানুষকে ইমোশনাল করতে পারে না, সেখানে একটা পাথরের অভিনয় দিয়ে মানুষকে কাঁদিয়ে ফেলার যে ব্যাপারটা সেটা ছিল অসাধারণ। যাই হোক, আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।